গুড ইভিনিং। আজকে আমরা আলোচনা করব খাদ্য শৃঙ্খল ও শক্তি প্রবাহ নিয়ে। খাদ্য শৃঙ্খল, খাদ্য শৃঙ্খল, ফুড চেন আর ফুড চেন, আরেকটা কি বললাম, শক্তি প্রবাহ। এই দুটো জিনিস নিয়ে আলোচনা করব। শক্তি প্রবাহ, এনার্জি ফ্লো, তাহলে এই দুটো জিনিস নিয়ে আলোচনা হবে। আগে খাদ্য শৃঙ্খলের কথায় আসি। খাদ্য শৃঙ্খল কি আমরা আলোচনা করব। তো এই জীবজগতে বেঁচে থাকতে গেলে যে কোনো জীবের প্রয়োজন শক্তি। তো আমরা আমাদের পৃথিবীতে যে সমস্ত জীব আছে সবারই বেঁচে থাকতে গেলে শক্তির প্রয়োজন, কিন্তু সবাই শক্তি সংশ্লেষ করতে পারে না। প্রাণীরা নিজের দেহে খাদ্য তৈরি করতে পারে না, এটা তোমরা আগেই জেনেছ। কারা খাদ্য তৈরি করতে পারে? সবুজ উদ্ভিদেরা নিজ দেহে খাদ্য তৈরি করতে পারে, তাই তো? কিসের সাহায্যে? সূর্যালোকের সাহায্যে সবুজ উদ্ভিদেরা খাদ্য তৈরি করে। এই খাদ্য তৈরি করার প্রক্রিয়াটাকে কি বলা হয়? সালোক সংশ্লেষ। মনে রেখো, সবুজ উদ্ভিদেরা সূর্যালোকের সাহায্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজ দেহে খাদ্য সংশ্লেষ করতে সক্ষম, অর্থাৎ নিজের দেহে এরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। তাহলে এই খাদ্য, তোমরা জানো যে আমরা খাদ্য গ্রহণ করি কিসের জন্য? শক্তি পাওয়ার জন্য। তাহলে শক্তি, খাদ্যের মধ্যে শক্তিকে আবদ্ধ করলো কে? সবুজ উদ্ভিদেরা। কোন প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদেরা সৌরশক্তির সাহায্যে নিজ দেহে খাদ্য সংশ্লেষ করে এবং সেই খাদ্য দ্বারা সমস্ত প্রাণীকুল শক্তি সংগ্রহ করে। তো যারা সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি যাদের দেহে সংগঠিত হয় বা যারা সালোক সংশ্লেষে সক্ষম, তাদেরকে বলা হয় উৎপাদক। তাহলে যে সমস্ত জীব সালোক সংশ্লেষে সক্ষম তাদেরকে উৎপাদক বলে। অন্যভাবেও বলতে পারো, যারা উৎপাদক, নামটা থেকে বোঝা যাচ্ছে যে কিছু উৎপাদক মানে কিছু উৎপন্ন করে, উৎপাদক। অর্থাৎ জীবজগতে যে সমস্ত জীব নিজ দেহে খাদ্য সংশ্লেষ করতে সক্ষম তাদেরকে বলা হয় উৎপাদক। তাহলে কারা জীবজগতে, কারা নিজ দেহে খাদ্য সংশ্লেষ করতে সক্ষম? এই যে বললাম, যাদের দেহে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি ঘটে থাকে। তাহলে কাদের দেহে ঘটে? সবুজ উদ্ভিদ, ক্লোরোফিল যুক্ত জীবেরা সালোক সংশ্লেষে সক্ষম। তাহলে সবুজ উদ্ভিদ হলো উৎপাদক। সবুজ উদ্ভিদ। তাহলে উদ্ভিদেরা উৎপাদনে সক্ষম। কি উৎপাদনে সক্ষম? খাদ্য উৎপাদনে সক্ষম, খাদ্য সংশ্লেষে সক্ষম। এবং সেই খাদ্যের মধ্যে কি আছে? তোমরা ক্লাস 6-এ পড়েছ খাদ্যের রাসায়নিক শক্তি। অর্থাৎ এই সবুজ উদ্ভিদেরা যে খাদ্য সংশ্লেষ করে সেই খাদ্যের মধ্যে শক্তি আছে। এই শক্তির সাহায্যে বাকি সমস্ত প্রাণীকুল নির্ভর করে বেঁচে আছে। তাহলে এই যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতার জন্য একটা সিস্টেম গড়ে উঠেছে, একটা শৃঙ্খল গড়ে উঠেছে, যেটাকে আমরা বলবো খাদ্য শৃঙ্খল বা ফুড চেন।
এখানে কিভাবে হয়, কিভাবে এই সম্পর্কটা জড়িয়ে আছে? তাহলে জীবজগতে প্রাণীরা খাদ্য সংশ্লেষ করতে পারে না, প্রাণীরা খাদ্য তৈরি করতে পারে না, তাই তো? আমরা খাদ্যের জন্য পুরোপুরি উদ্ভিদের উপর নির্ভরশীল। আমরা কেউ খাবার বানাতে পারি? আমরা কোনো খাদ্য সংশ্লেষ করতে পারি না, কিন্তু আমরা খাদ্য বানাতে পারি বলতে আমরা অন্য বুঝতে পারি যে বাড়িতে কোনো একটা খাবার তৈরি হচ্ছে। খাবার তৈরি হচ্ছে মানে খাবারটাকে তুমি কিছু প্রসেসিং করছো, কিন্তু তুমি কোনো খাবার তৈরি করতে পারার ক্ষমতা আমাদের নেই। খাবার তৈরি হয় কেবলমাত্র সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। তাহলে সবুজ উদ্ভিদকে বলা হয় কি? উৎপাদক। এরপর তাহলে এরা সৌরশক্তিকে কাজে লাগিয়ে নিজ দেহে খাদ্য তৈরি করেছে, সেই খাদ্যকে অন্য প্রাণীরা গ্রহণ করবে। তো উৎপাদককে যারা খাদ্য হিসাবে গ্রহণ করে সরাসরি, তাদেরকে বলা হয় প্রথম শ্রেণীর খাদক। কি বললাম? প্রথম শ্রেণীর খাদক। তাহলে আমি এইভাবে লিখি যদি, যে একেবারে নিচে কি আছে? উৎপাদক, এরা উৎপন্ন করলো, উৎপাদক, উৎপাদকরা উৎপন্ন করলো, খাদ্য সংশ্লেষ করলো। উৎপাদককে যারা সরাসরি ভক্ষণ করে, তাদেরকে বলা হয় প্রথম শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদক। বলো তো, কারা উৎপাদককে সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করে? এর উদাহরণ তোমরা বলতে পারবে। উৎপাদককে সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করে কে কে? অনেক উদাহরণ হবে। ফড়িং, ফড়িং ঘাস খাই তো? ফড়িং। আর উদ্ভিদকে বা ঘাস আর কে খাই? হরিণ, ছাগল ইত্যাদি, তাই তো? তাহলে যারা প্রথম উৎপাদকদেরকে সরাসরি ভক্ষণ করে, তাদেরকে বলা হয় প্রথম শ্রেণীর খাদক। এরপর প্রথম শ্রেণীর খাদকদেরকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে, তাদেরকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর খাদক। দ্বিতীয় শ্রেণীর খাদক। তাহলে এদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। ফড়িংকে কে খায়? ব্যাঙ। তাহলে ব্যাঙ হলো দ্বিতীয় শ্রেণীর খাদক। হরিণ, হরিণকে কে খাবে? হরিণকে কে খাবে? বাঘ। তাহলে এখানে বাঘ হলো দ্বিতীয় শ্রেণীর খাদক। ছাগল যদি ধরি, ছাগলকেও খেতে পারে বাঘ, হতে পারে তো? এরপর দ্বিতীয় শ্রেণীর খাদক, এদেরকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে, তাদেরকে বলা হয় তৃতীয় শ্রেণীর খাদক। তৃতীয় শ্রেণীর খাদক। ব্যাঙকে কে খেতে পারে? সাপ। তাহলে সাপ হলো তৃতীয় শ্রেণীর খাদক। এইভাবে একটা শৃঙ্খল গড়ে ওঠে। অর্থাৎ উৎপাদক থেকে, উৎপাদকদেরকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে সরাসরি, তাদেরকে বলা হয় প্রথম শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদকদেরকে যারা সরাসরি ভক্ষণ করে, তাদেরকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর খাদক। আবার দ্বিতীয় শ্রেণীর খাদককে যারা গ্রহণ করে খাদ্য হিসেবে, তাদেরকে বলা হয় তৃতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ শ্রেণীর খাদক। এইভাবে আমরা সম্পর্কটাকে অন্যরকম ভাবে লিখতে পারি। এরকম বিভিন্ন ধরনের শৃঙ্খল তৈরি হবে। ধরো প্রথমে আছে ঘাস, অর্থাৎ এরা উৎপাদক। ঘাসকে কে খেলো?
তোমার ইচ্ছে মতো লিখতে পারো। যদি এখানে ফড়িং লিখো তাহলে ফড়িং লিখবে। ফড়িংকে কে খাবে? খাদ্য হিসেবে কারা গ্রহণ করে? ব্যাঙ। ব্যাঙ খাদ্য হিসেবে গৃহীত হয় কার? সাপ। সাপকে কে খায়? বাজ পাখি। তাহলে এই একটা শৃঙ্খল তৈরি হলো। আবার এরকম হতে পারে ঘাস, তারপরে লিখছো ছাগল। ছাগলকে অনেকে ছাগল মাংস খায়, মানুষরা আমরা অনেকেই ছাগল মাংস খাই, তাহলে এখানে মানুষ হতে পারে। আবার এরকমকে অন্যভাবে বানাতে পারো। এরকম তোমরা তোমাদের মতো করে কয়েকটা খাদ্য শৃঙ্খল বানাবে। ঘাস, আবার এখানে করো হরিণ। ঘাস, হরিণ। হরিণ কে খাবে? বাঘ। আবার যদি এরকম করে লিখো, এটা আমি শুধু লিখছি একটা তৃণভূমির বা বনভূমির একটা খাদ্য শৃঙ্খল। এরপর জলের ক্ষেত্রে আলাদা হবে। জলে ধরো কি আছে? খুব ছোট ছোট আণুবীক্ষণিক উদ্ভিদ আছে, যাদেরকে বলা হয় প্লাঙ্কটন। এরা যদি উদ্ভিদ হয় তাহলে তাদেরকে বলা হয়, দু ধরনের প্লাঙ্কটন আছে, ফাইটোপ্লাঙ্কটন আর জুপ্লাঙ্কটন। তো যারা ছোট ছোট প্লাঙ্কটন বা ছোট উদ্ভিদদেরকে খায়, আমি এখানে লিখলাম ছোট উদ্ভিদ, ছোট জলজ উদ্ভিদ, সেগুলো হতে পারে ছোট জলজ উদ্ভিদ, বা ওই যে বললাম যে প্লাঙ্কটন। বিভিন্ন ধরনের ফাইটোপ্লাঙ্কটন, তাদেরকে গ্রহণ করে কিছু কিছু পতঙ্গের লার্ভা। পতঙ্গের লার্ভা, এই পতঙ্গের লার্ভাগুলোকে আবার খায় কে? মাছ। মাছকে কে খায়? বক। এটা হলো একটা জলের একটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ। ছোট জলজ উদ্ভিদ বা ফাইটোপ্লাঙ্কটন, পতঙ্গের লার্ভা, মাছ এবং বক। তাহলে এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি উৎপাদক থেকে বিভিন্ন স্তরের মধ্যে খাদ্য, মানে খাদ্যের উপর এই সমস্ত প্রাণীগুলো উৎপাদকের উপর নির্ভরশীল। তাহলে এরা খাদ্য খেয়েছে কিসের জন্য? শক্তি পাওয়ার জন্য। সেই শক্তি কারা তৈরি করেছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্যের মধ্যে শক্তিকে আবদ্ধ রেখেছে এই সমস্ত উৎপাদকেরা। তাহলে উৎপাদকের মধ্যে যে শক্তি আছে, সেই শক্তি বিভিন্ন খাদ্য স্তরের মধ্যে সঞ্চারিত হয়। একেই বলা হয় এনার্জি ফ্লো বা শক্তি প্রবাহ। শক্তি প্রবাহ অর্থাৎ শক্তি কোন দিকে প্রবাহিত হচ্ছে? উৎপাদক থেকে খাদকের দিকে, উল্টো দিকেতে নয়, তাই তো? তাহলে এখানে খাদ্য শৃঙ্খলে শক্তি প্রবাহিত হয় একমুখী, অর্থাৎ উৎপাদক থেকে খাদকের দিকে শক্তি যায়। কেমন ভাবে যায়? ফড়িং ঘাস খেয়েছে, অর্থাৎ ফড়িংয়ের খাদ্য হচ্ছে ঘাস। ফড়িং কেন ঘাস খেয়েছিল? সেই ঘাসটা তার খাদ্য, সেই ঘাস যে খাদ্যটা খেয়েছে সেটার থেকে সে শক্তি উৎপন্ন করেছে, সেই শক্তির সাহায্যে সে বেঁচে আছে এবং তার শরীরের মধ্যে কিছু খাদ্য শক্তি জমা আছে। ব্যাঙ যখন ফড়িংকে খাচ্ছে, সেই শক্তি ব্যাঙের শরীরে সঞ্চারিত হচ্ছে। আবার এখান থেকে সাপের দেহে যাচ্ছে, সাপকে যখন বাজ পাখি ভক্ষণ করছে, সেখানে শক্তি সঞ্চারিত হচ্ছে। অর্থাৎ এখানে শক্তির প্রবাহটা একই দিকে, উল্টো দিকে তো নয়, একদিকেই শক্তি যাচ্ছে। তাহলে এই শক্তি প্রবাহটা একমুখী হয়। এখানে মনে রাখবে যে জীব জগতে এই শক্তির প্রবাহটা হয় একমুখী।
আর এখান থেকে তোমাদের যে প্রশ্নটা পড়ে, উৎপাদক কাকে বলে, প্রথম শ্রেণীর খাদক কাকে বলে, তৃতীয় শ্রেণী বা সর্বোচ্চ শ্রেণীর খাদক কাকে বলে, এই সমস্ত প্রশ্নগুলো এখান থেকে পড়ে। তো তোমরা এরকম বিভিন্ন ধরনের শৃঙ্খল নিজের মতো করে বানাবে, কে কোন প্রাণী মানে কারা কাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। কিন্তু এই তালিকা বানাতে গিয়ে তোমরা দেখবে যে প্রথমে চলে আসবে তোমাদের কোনো না কোনো উৎপাদক, ওই ঘাস হতে পারে, কোনো উদ্ভিদ হতে পারে, জলজ উদ্ভিদ হতে পারে, ফাইটোপ্লাঙ্কটন হতে পারে, যাই হোক শুরুটা তোমাদের হবে উৎপাদক দিয়ে। আর উৎপাদক থেকে যত এদিকে যাবে তত তারা হবে বিভিন্ন ধরনের খাদক। তাহলে এখান থেকে একটা প্রশ্ন পড়ে, খাদক কাকে বলে? তোমাকে আলাদা করে বলেনি প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, কিছু বলেনি, খাদক কাকে বলে। যদি এরকম শুধু পড়ে যে খাদক কাকে বলে, তাহলে তোমরা তার উত্তরে লিখবে যে সমস্ত জীবেরা খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদকের উপর নির্ভরশীল তাদেরকে বলা হয় খাদক। তাহলে এই যে সমস্ত উৎপাদক বাদ দিয়ে বাকি যতগুলো এখানে জীব আছে, এই জীবেরা সরাসরি বা পরোক্ষভাবে, যেমন বাজ পাখি, সে তো আর ঘাস খায় না, কিন্তু ঘাস না খেলেও বাজ পাখির শরীরে যে শক্তি আছে সেই শক্তি কিন্তু এখান থেকেই সঞ্চারিত হয়েছে, তাই তো? তাহলে যে সমস্ত জীবেরা উৎপাদকদেরকে সরাসরি বা পরোক্ষভাবে এরকম ভাবে বলবে, যারা যে সমস্ত জীবেরা সরাসরি বা পরোক্ষভাবে উৎপাদকের উপর নির্ভরশীল তাদেরকে বলা হয় খাদক। ঠিক আছে? যে সমস্ত জীবেরা সরাসরি বা পরোক্ষভাবে উৎপাদকের উপর নির্ভরশীল তাদেরকে বলা হয় খাদক। তাহলে খাদকেরা অর্থাৎ এই সমস্ত প্রাণীরা সবাই উৎপাদকের উপর নির্ভরশীল, হয় সরাসরি অর্থাৎ প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে, তাই তো? এই যে যেটা দিয়ে আলোচনাটা শুরু করেছিলাম, যে জীব জগতে সমস্ত জীব খাদ্যের জন্য একে অপরের উপর নির্ভরশীল। তাহলে এইভাবে খাদ্য বা খাদ্য মধ্যস্থ শক্তি উৎপাদক থেকে বিভিন্ন শক্তি স্তরের মধ্যে সঞ্চারিত হচ্ছে। তো এখান থেকে তোমরা একটা ধারণা পাবে যে যত দেখো উৎপাদক থেকে আমরা অন্য স্তরের দিকে যাচ্ছি, তত সেখানে কি দেখব, উৎপাদক থেকে যত এই দিকে যাব তত জীবের সংখ্যাটা কমবে, কিন্তু জীবদের আকৃতি বৃদ্ধি পাবে। ফড়িং, তার তুলনায় ব্যাঙ বড় হয়, ব্যাঙের থেকে সাপ বড় হয়, সাপের তুলনায় বাজ পাখি বড় হয়। উৎপাদক ঘাস, তারপরে আছে ছাগল, ছাগলের তুলনায় জীবের আকারটা বৃদ্ধি পাচ্ছে যদি আমরা খাদ্য শৃঙ্খলের নিচু থেকে উপরের দিকে যাই, কিন্তু সংখ্যাটা কমতে থাকে। জীব জগতে উৎপাদকের সংখ্যায় সবচেয়ে বেশি, তবে তো বাকি সিস্টেমটা আছে। তাহলে এই উৎপাদকের সংখ্যা বেশি, আর এখানে কি বললাম যে এদের আকৃতিটা বাড়তে থাকে, জীবের আকার বাড়তে থাকে। আর এই খাদ্য শৃঙ্খলের আরো কিছু বৈশিষ্ট্য তোমরা লিখে নাও। খাদ্য শৃঙ্খলের আর বেশি লেখা তোমাদের এখন দরকার নেই, তবু কয়েকটা মনে রাখবে তোমরা, যে সবুজ উদ্ভিদেরাই হলো খাদ্য শৃঙ্খলের উৎপাদক। 2 নম্বরে লিখবে এই উৎপাদকেরাই হলো খাদ্য শৃঙ্খলের প্রাথমিক স্তর, মানে এদের থেকেই খাদ্য শৃঙ্খলটা শুরু হবে। 3 নম্বর লিখবে খাদ্য শৃঙ্খলের এই প্রাথমিক স্তর থেকে যত উপরের খাদ্য স্তরে ওঠা যায় ততই জীবের সংখ্যা কমে, কিন্তু জীবের আকার বৃদ্ধি পায়। এই কয়েকটা বৈশিষ্ট্য তোমরা মনে রেখো, পরে তোমরা ক্লাস 9-এ যখন উঠবে তখন এটা আরো ডিটেলসে তোমরা পড়বে। তাহলে খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য বললাম?
এই বৈশিষ্ট্যগুলো একটু লিখে নাও, মাত্র কয়েকটা বৈশিষ্ট্য লিখো, পরে উঁচু ক্লাসে তোমরা আরো বাকিটা পাবে। সবুজ উদ্ভিদরাই হলো খাদ্য শৃঙ্খলের উৎপাদক। 2 নম্বরে কি বললাম, যে উৎপাদক হচ্ছে খাদ্য শৃঙ্খলের প্রাথমিক স্তর, এরাই এই খাদ্য শৃঙ্খলের প্রাথমিক স্তরটা তৈরি করে উৎপাদকেরা। আর উৎপাদক থেকে যত উপরের স্তরে যাওয়া যায় তত জীবের সংখ্যা কমতে থাকে, কিন্তু তাদের আকার বাড়তে থাকে। তাহলে এই হলো খাদ্য শৃঙ্খলের কয়েকটি বৈশিষ্ট্য। আরেকটু তোমাদের এই শক্তির প্রবাহ, এটা নিয়ে আর তোমাদের এখানে বেশি আলোচনা নেই, উঁচু ক্লাসে তোমরা একটু পড়বে। একটু বলে রাখি যে শক্তি যখন এক স্তর থেকে আরেকটা স্তরে যায় তখন কিছু পরিমাণ শক্তির অপচয় হয়। এটা তোমরা ক্লাস 9-এ গিয়ে তোমরা পড়বে। লিন্ডম্যান বলে একজন বিজ্ঞানী এই বিষয়ে একটি সূত্র দিয়েছিলেন, সেটাকে বলা হয় 10% সূত্র। এই সূত্রটা নিয়ে তোমরা ক্লাস 9-এ গিয়ে তোমাদেরকে বলবো আরো বিস্তারিত ভাবে। তাহলে এখানে তোমরা জানবে খাদ্য শৃঙ্খল কেমন, এরকম বেশ কয়েকটা খাদ্য শৃঙ্খল তোমরা বানাবে, নিজের মতো করে বানাবে। দেখবে তোমাদের এই খাদ্য শৃঙ্খল যখন তৈরি করবে, কি বললাম, খাদ্য শৃঙ্খলের শুরু হবে কিন্তু উৎপাদক দিয়ে। উৎপাদক ছাড়া কোনোভাবে মাঝখান থেকে শুরু হবে না কোনো খাদ্য শৃঙ্খল। ধরো কেউ যদি এরকম ভাবে তৈরি করো, মানে লিখে ফেলো যে আমি পরপর কে কোন প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, এই তালিকা যদি লিখতে থাকো, মানে কোনো খাদ্য শৃঙ্খল এরকম ভাবে হবে না। ব্যাঙ, সাপ, বাজ পাখি, এটা কিন্তু খাদ্য শৃঙ্খল হলো না। কি বলেছিলাম খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য, যে খাদ্য শৃঙ্খলের ভিত্তি স্তরটা বা প্রাথমিক স্তরটা হবে উৎপাদক। তাহলে এখানে দেখো কোনো উৎপাদক নেই, তাহলে তোমাকে উৎপাদক দিয়ে খাদ্য শৃঙ্খল শুরু করতে হবে। তাহলে এখানে ব্যাঙ তো আর ঘাস খাবে না, তাহলে ব্যাঙের আগে আরো কিছু ছিল। ব্যাঙের খাদ্য কি, ফড়িং, আর এখানে হতো ঘাস। অর্থাৎ যে কোনো শৃঙ্খল, এই খাদ্য শৃঙ্খল তৈরি হবে সবুজ উদ্ভিদদের দ্বারা বা উৎপাদকের দ্বারা, যারা সালোক সংশ্লেষে সক্ষম সেরকম জীবের দ্বারা খাদ্য শৃঙ্খলের এই ভিত্তি স্তর বা প্রাথমিক স্তরটা তৈরি হবে। তাহলে এই হলো আমাদের খাদ্য শৃঙ্খল, খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য। আর তার সঙ্গে সঙ্গে ওই যে শক্তি প্রবাহ, এই সমস্ত জীব শক্তি পাচ্ছে কোত্থেকে, উৎপাদক থেকে। তাহলে এইভাবে যেভাবে খাদ্যের জন্য এই প্রাণীরা উৎপাদকের উপর নির্ভরশীল, আর খাদ্য গ্রহণ করি আমরা কি জন্য, শক্তির জন্যই। তাহলে শক্তি সঞ্চারিত হয় ক্রমশ উৎপাদক থেকে খাদকের দিকে। আজ এই পর্যন্ত থাক।